কিছু বলবে? তোর সাহসিকতার জন্য পুরস্কার দিতে এসেছিলাম। আমার বউ পরিচয় পাওয়ার এতটা ডেসপারেট তুই জানতাম না। এতবার মানা করার পরও ওদের সামনে চলে গেলি। পরিচয় তো করতে হবে না তোকে। কালকের জন্য তোলা রইল, এখন ঘুমা। চাঁদনি পুরোপুরি সজাগ হলো একেবারে। হামি তুলে আধারের দিকে তাকিয়ে বলল, তোমার বউয়ের পরিচয় পাওয়ার জন্য মরে যাচ্ছি না আমি। বিশ্বাস করো, আমার নিজেরই লজ্জা লাগে নিজেকে তোমার বউ ভাবতে। আমি ইচ্ছে করে যাইনি নিচে। তোমার বন্ধু আমাকে দেখে ফেলেছিল। তোমার কি আক্কেল, তাই না দাদা ভাই? এত রাত বিরেতে তোমার চাচাতো বোন একা তোমার বাড়িতে তোমার সাথে কি করছে? একবারও ভেবেছো সবাইকে যে এই পরিচয়টা দাও ওরা কি ভাবে আমাকে? তুমি তো পরিচয় দিয়েই শেষ। সাফার করতে হয় আমাকে, খারাপ মেয়ে ভাবে আমায়, চরিত্রের উপর প্রশ্ন তোলে। দারোয়ানের হেয় দৃষ্টি এখনো ভুলতে পারছি না আমি। বিশ্রীভাবে চুপতেছে আমায় এখানে। বুকের উপর তর্জনী ঠেকিয়ে বলল চাঁদনি। আধা চুপ করে থাকলো। চাঁদনির গলা কাঁপছে। ও আবার বলল, তোমার বন্ধুরা যেন আমাকে বাজারি মেয়ে না ভাবে সেই জন্য বলতে বাধ্য হয়েছি। দারোয়ান তো ভেবেই রেখেছে সেটা। আমি কোনোদিনও কোনো ছেলের সাথে কখনো কথাও বলিনি, অথচ তোমার ওই একটা পরিচয়ে ওরা আমাকে কিভাবে নেয় কখনো ভেবে দেখেছো তুমি? সরি, আর কাউকে বলবো না কখনো। তোমার যদি আমাকে বউ পরিচয় দিতে লজ্জা লাগে তাহলে চাচাতো বোন পরিচয়টাও দিও না। ওরা ওদের মতো ভেবে নিক আমায়। তোমাকে বিয়ে করে যে শুলে চড়ানোর মতো অপরাধটা আমি করেছি, তার শাস্তি না না পেলে কি করে হয় বলো? আধার এবারেও চুপ। একটু মেঝেতে আঁকিবুকি করতে করতে বলল, বুঝেছি। চাঁদনির চোখের কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে বালিশে গিয়ে পড়ে। ভীষণ অসহায়ত্ব নিয়ে প্রশ্ন করে ও, এমন করো কেন আমার সাথে? মানুষ বলে মনে হয় না আমার? কষ্ট লাগে না আমার? আমি না আসলে মানতে পারি না যে আমার বউ কালো। আধারের নিচু কণ্ঠস্বর। চাঁদনি বলল, এটা আমার দোষ? আমি বানিয়েছি নিজেকে? বিশ্বাস করো, নিজেকে বানানোর ক্ষমতা থাকলে আমি আমার গায়ের রং খুব ফর্সা করে বানাতাম। তখন তুমি আমাকে কালো বলে যখন তখন অপমান করতে পারতে না? তুই একটু ফর্সা হতে পারলি না চাঁদ? কেন তুই ফর্সা হলি না? শুধুমাত্র তোর কারণে আজ আমি অপমানিত হয়েছি। সাবিয়া আমাকে অপমান করে চলে গেছে। আমি কিচ্ছু করতে পারিনি। খোটা দিয়ে গেছে আমাকে। আমার বউ কালো। তোমার কথাগুলো খুব গায়ে লাগে আমার। ইচ্ছে করে এই কালো চামড়া ছুরি দিয়ে কেটে তুলে ফেলতে। তারপর অনুশোচনা নিয়ে ভাবি, তোমার মতো সুন্দরের পূজারীর জন্য আমি আমার রূহকে কেন কষ্ট দেব? নিজেকে কষ্ট দেওয়াও তো হারাম। আমার আল্লাহ বলেন, তার সকল সৃষ্টিকে তিনি সুন্দর আকৃতি দান করেছেন। চাঁদনি শক্ত অথচ ভঙ্গুর গলায় বলল। আধার উঠে দাঁড়ালো। ওর মাথায় হাত রেখে বলল, ঘুমা। দরদ দেখিও না, ধরবে না আমায়। কালো রং লেগে যাবে তোমার হাতে। গিরগিটির মতো একবার এক এক রকম বিহেভ করবে না একদম। তোমার ওই নাটকগুলো না ভীষণ বিরক্ত লাগে আমার। আধার কক্ষের বাইরে পা বাড়াতে গিয়েও ফিরে তাকালো আবার। চাঁদনি ভেজা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আধার ওর চোখে চোখ রাখতেই বলল, আমি মুক্তি দিয়ে দেব তোমায়। একটু সময় দাও। বেশি দিন এই কালির ড্রাম বয়ে নিয়ে যেতে হবে না তোমাকে। আকিব শিকদারের মনটা ভালো নেই। চাঁদনির জন্য ভীষণ মন পড়ছে তার। কাল এই সময়টাতেও তার মেয়েটা বাড়িতে ছিল, অথচ আজ নেই। আধার আদৌ ওকে দেখছে তো? অপমান করছে না তো আবার? এসব ভাবতে ভাবতে অসুস্থ লাগছে তার নিজেকে। বড় ভাই ভাইয়ের ছেলের কথা ভেবে নিজের মেয়েকে বানের জলে ভাসিয়ে দেওয়া বাবা তিনি। এত চিন্তা মানায় না তার। কথা রাখতে গিয়ে মেয়েটার উপর অন্যায় করেছে সে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি তার। চোখের পাতা বুঝলেই আজে বাজে স্বপ্ন দেখছে। ধরফরিয়ে উঠে বসলো। সূর্য একটা রাত কেটেছে কাল। সকাল হতেই আধারের নাম্বারে ফোন দেওয়া শুরু করেছেন তিনি। চাঁদনির সাথে একটু কথা বলা দরকার। মনটা ভীষণ ছটফট করছে। ওর গলা না শোনা পর্যন্ত শান্তি নেই। অথচ আধার কল ধরছে না। আকিব শিকদার কল দিতে দিতে ক্লান্ত হয়ে একসময় ফোন রেখে দেয়। ড্রয়িং রুমে নেমে ডাইনিং টেবিলের উপর বসলেন। বর্ষা বেগম কিচেনে সকালের নাস্তা বানাচ্ছে। পরোটা ভেজে তিনি সেগুলো টেবিলের উপর রাখতে এলেন। আকিব শিকদারকে অসহায় মুখ করে বসে থাকতে দেখে বললেন, ভাইয়া, মন খারাপ আপনার? চাঁদনিটার কথা খুব মনে পড়ছে। আধার কল করেছে আপনাকে? না তো, কাল থেকে একবারও কল করেননিও। পৌঁছেছি কিনা সেটাও জানায়নি। ছেলেটার উপর বড্ড অন্যায় করেছি আমরা। আকিব শিকদার তরির দিকে তাকালেন। কণ্ঠ গম্ভীর করে বললেন,
আমার মেয়ের উপর অন্যায় হয়নি? সব অন্যায় খালি আঁধারের উপর হয়েছে। তা বলছি না, চাঁদনি রাজি ছিল না এটা যেমন ঠিক, সাথে এটাও সত্যি ও আমার আধারের মতো ছেলে কখনোই পেত না। আকিব শিকদার বুঝলেন তিনি কি ইঙ্গিত করে কথা বলছেন। চাঁদনি শ্যামলা, আধার অবশ্যই ওর চেয়ে সুন্দর। চাঁদনির বিয়ে হলে এত সুদর্শন ছেলে তিনি পেতেন না চাঁদনির জন্য, এটাই খোঁজা মেরে বলল। আকিব শিকদার কথা বাড়ালো না। বর্ষা বেগমও কিচেনে চলে গেলেন। একটু পর অপূর্ব শিকদার এসে ডাইনিংয়ে বসলেন। তার পিছু পিছু জবা বেগম আর আরমান শিকদারকেও আসতে দেখা গেল। জবা বেগম কিচেনের কোনো কাজে হাত লাগায় না, তিনি শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খান। রাফিয়া বেগম বর্ষা বেগমকে ঝাড়লেও ওনাকে কিছুই বলেন না, কারণ আরমান শিকদার এতে খুব রেগে যায় মায়ের উপর। তার ভাষ্যমতে তার বউয়ের যেটা করতে মন চাইবে সেটাই সে করবে, তিনি বউ এনেছেন, কাজের লোক আনেননি। জবা বেগম বসে পড়ল সবার সাথে খেতে। রাফিয়া বেগমের খাবার কক্ষে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্ষা বেগমও কিচেনের কাজ শেষ করে টেবিলে এসে বসলেন। জবা বেগম খাওয়ার মাঝেই এক পলক সবার দিকে তাকিয়ে পাশে বসা আরমান শিকদারকে কুনুই দিয়ে গুঁতো দিলেন। উনি তাকাতে চোখ দিয়ে ইশারা করলেন কিছু। আরমান শিকদার বুঝতে পেরে গলা খাকারি দিয়ে সবার উদ্দেশ্যে বললেন, ওর পিতার খোঁজ পাওয়া গেছে। সবাই খাওয়া থামিয়ে তাকালো তার দিকে। অর্ণব শিকদার অবাক স্বরে বললেন, ফোন করেছিল কাল রাতে আমাকে। কি বললো তোকে? অর্পিতা কোথায় গেছে? পালিয়েছে কেন সে? একটা ছেলেকে ভালোবাসতো, আমাদের ভয়ে বলতে পারিনি। এখন ওই ছেলের ফ্যামিলিও মেনে নিচ্ছে না ওদেরকে। আমাকে সাহায্য করতে বলছে। ওরা বিয়ে করেছে? হ্যাঁ। ইতস্তত করে বললেন আরমান শিকদার। তোর মেয়ের আক্কেল কি রে? আদর করতে করতে এতটাই মাথায় উঠিয়ে ফেলেছিস যে পরিবারের মুখে চুলকালে দিতে ওর বড়মুখ করতে সাহায্য করতে বলেছিল। বিন্দুমাত্র তার অনুশোচনা নেই। সে নিজেই পালিয়েছে, নিজের ঠিকানা নিজেই খুঁজে নেবে। তার জায়গা আর এ বাড়িতে হবে না। অর্ণব শিকদার শক্ত গলায় বললেন। জবা বেগমের মুখ কালো হয়ে গেল। দৃঢ়স্বরে ঘোষণা দিলেন তিনি, এ বাড়িতে জায়গা দিতে হবে না ভাইয়া, এমনি খোঁজ পাওয়া গেছে সেটা জানিয়ে রাখলাম। আমাদের মেয়ের কথা আমরাই ভেবে নেব, আপনাদের ওপর সে চিন্তার প্রভাব পড়বে না। অপূর্ব শিকদার ভ্রুকুচকে তাকালেন। আকিব শিকদার এতক্ষণ কোনো কথা বলেনি, কিন্তু এবার ওনার রাগ লাগলো কিছুটা। মেয়েটা পরিবারের কথা একবারও ভাবেনি, অথচ তাকে নিয়ে ওদের ভাবনার শেষ নেই। কিন্তু চাঁদনির বেলায় ব্যাপারটা উল্টো। সে কোনো দোষ না করেও এ মানুষটার কাছে সবসময় কথা শোনে। ওনার মেয়ে এমন করলে ওদের জ্বালায় এ বাড়িতে তার নাম পর্যন্ত নেওয়া যেত না। এখন পরিবারের মান সম্মান নিয়ে ভাবছে না ওরা। কালকে চাঁদনি অর্পিতাকে সাহায্য করেছে ভেবে কত কথা শোনালো ওকে। এই পরিবারটার কথা ভেবে উনিও চাঁদনির মতের বিরুদ্ধে গিয়ে ওকে বিয়ে দিয়েছে। শুধু পরিবার পরিবার করে পুরো জীবনটা কাটালেন তিনি। মেয়ের কথা ভাবার সুযোগ পর্যন্ত হয়নি তার। পরিবারের কথা ভাবার ঠেকা খালি উনি নিয়ে বসে আছেন। সব ভাবনা তার, আর কারো ভাবনা নাই, পরিবার নেই। আকিব শিকদার গম্ভীর গলায় বললেন, মেয়ে তো তোমাদের কথা একবারও ভাবলো না। সন্তানরা তো অনেক ভুল করে থাকে, সে ভুল ধরে বসে থাকলে আমরা বাবা মা হলাম কেন? সন্তানরা মা বাবাদের ফেলে দিতে পারলেও সন্তানকে ফেলে দেওয়া যায় না। আপনি আমার কষ্ট বুঝবেন না ভাইয়া, মেয়ে জন্ম দিলে বুঝতেন। আকিব শিকদারের হাত থেমে গেল। পরোটা লোকমা আর মুখে তুলতে পারলেন না তিনি। আধো খেয়েই উঠে দাঁড়ালেন তিনি। সিঁড়ি বেয়ে চলে গেলেন উপরে চাঁদনির কক্ষে। বেডের উপর অসহায় বসলেন। নিজের ফোন বের করে কল দিলেন চাঁদনিকে। মোবাইল ফোন বাজতে শুরু করলো। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিলেন। স্ক্রিনে ওনার চাঁদনির হাস্যোজ্জ্বল ছবি। চাঁদনির স্কুলের বিদায় অনুষ্ঠানের দিন দুজনে সেলফি তুলেছিল। আকিব শিকদার ফোনটা বুকের সাথে চেপে ধরল। চোখের জল গড়িয়ে গাল বেয়ে পড়ল তার নিঃশব্দে। এ কান্নার কোনো শব্দ হয় না। অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে তিনি। মেয়েটা রেগে ফোনটাও বাড়িতে রেখে গেছে। আচ্ছা,
ও তো ফোন ছাড়া একদিনও থাকতে পারে না, বাবাকে ছাড়া তো একদমই না। এখানে কি করে থাকছে একা একা? আকিব শিকদার আধারকে কল দিলেন, ধরল না ও। এ পর্যন্ত 50 বার কল দেওয়া হয়েছে ওনার। আধার এখন ভার্সিটিতে, সম্ভবত কল ধরতে পারবে না, এটা ওনার জানা কথা। তবুও মনকে বুঝতে দিতে পারছে না। চাঁদের কণ্ঠ শোনা ভীষণভাবে প্রয়োজন তার। মেয়েটা নিশ্চয়ই বাড়িতে একা আছে, ভয় পাচ্ছে। ও তো কখনোই একা থাকে না। বেডের উপর হাত বুলালেন আকিব শিকদার। চোখের জল গড়িয়ে বেডের উপরে পড়ছে তার। কি ভীষণ যন্ত্রণায় যে সে অসহায়ত্ব। ঝাপসা দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, আমি আসলেই তোমার বাবা হতে পারিনি আম্মা। চাঁদনির ঘুম ভাঙলো খুব বেলা করে। রাতে ঘুম হয়নি ওর। পুরো রাত কেঁদে পার করেছে। এ সম্পর্কটার গলার কাটা হয়ে ফুটছে। চাঁদনি গিলতেও পারছে না, উবরাতেও পারছে না। ফলস্বরূপ তড়পাচ্ছে, ভীষণভাবে তড়পাচ্ছে। আধারের খোঁচা মারা কথাগুলো শুনলে নিজের উপর যে কি পরিমাণ ঘৃণা হয় ওর, চাঁদনি বোঝাতে পারে না। কেউ বুঝবে না ওকে, কেউ না। চাঁদনি মুখ ধুয়ে ডাইনিংয়ে এলো। টেবিলের উপর নাস্তা রেডি দেখে ভ্রু উচালো। প্লেটের পাশে একটা চিরকুট। চাঁদনি চিরকুট নেয় হাতে। নাস্তা করে নিস, ফ্রিজে খাবার রাখা আছে। দুপুরে একটু গরম করে নিলেই হয়ে যাবে। আমার আসতে সন্ধ্যা হয়ে যাবে। ভদ্র মেয়ে হয়ে বসে থাকবি। উল্টা বলে কিছু করলে গলা টিপে দেবো আমি তোর। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। নাস্তা হিসেবে স্যান্ডউইচ আর জুস। চাঁদনি ঠোঁট উল্টায়। রুটি বা পরোটা না হলে ওর ব্রেকফাস্টটা আসলে জমে না। পেট ভরে না মনে হয়। পুরো দিনে খিদে লেগে থাকে পেটে। পূর্ণ হৃদয় নিয়ে চাঁদনি খাওয়া শেষ করলো। এখন পুরো বাড়িতে ও একা। আধারের আসতে সন্ধ্যা হবে। অবশ্য সে কাছে পিঠে না থাকাই ভালো। চাঁদনি স্বস্তি পায়। ওর গায়ের রং নিয়ে কেউ পিঞ্চ মারে না, বুকে লাগিয়ে লাগিয়ে কথা বলে না। ফোনটা সাথে নেই, থাকলে একটু আকিব শিকদারকে কল দিত চাঁদনি। এ ফোন ছাড়া পুরো দিনটা যে কি করে কাটবে ওর। বিরস ভঙ্গিতে সোফার উপর গিয়ে বসলো চাঁদনি। টিভি ছেড়ে কিছুক্ষণ কার্টুন দেখলো। চায়ের ক্রেভিংস উঠায় কিচেনে গিয়ে চা বানিয়ে নিয়ে এলো। চাঁদনি চুরুত চুরুত করে চা টানে আর ভাবে আধারকে কি করে উচিত শিক্ষা দেয়া যায়। ছেলেটার প্রতি ওর ভালোবাসা শেষ হয়ে যাচ্ছে। তার জায়গা জমা হচ্ছে একরাশ ঘৃণা। একটা মানুষ ওকে কতটা ছোট করলে কুকুরের সাথে তুলনা দিতে পারে। চাঁদের গায়ে কাটা দেয়। টিভি বন্ধ করে কিছুক্ষণ উড়াধুরা গালিগালাজ করে আধারকে। কিছুক্ষণ বিরহের গান শুনতে থাকে, আবার গালিগালাজ করে, আবার গান শোনে। এলোমেলো হয়ে সোফার উপর শুয়ে থাকে চাঁদনি। পা দুটো ঝুলছিল ওর কাউচের নিচে। চ্যাম্প এসে পা মুড়ে বসলো ওর পায়ের কাছে। ছিটকে সোফার উপর উঠে গেল চাঁদনি। হাত দিয়ে তাড়াতে তাড়াতে বলল, এ দূরে যাও। ভয় লাগছে আমার। যাও যাও, কাছে আসবে না। আব্বু, আব্বু কোথায় তুমি? চ্যাম্প বোধ হয় অপমান বোধ করলো। করুণভাবে ডেকে চলে গেল চাঁদনির কাছ থেকে। চাঁদনি অবাক হয়ে তাকালো। বাহ, কুকুরটারও তো বেশ ম্যানার্স। খালি ওর মালিকটারই কোনো ম্যানার্স নেই ভেবে চাঁদনি মুখ বাঁকায়। দুপুরের খাবার খায় না চাঁদনি, শুধু গোসলটা করে নেয় আর জোহরে নামাজ পড়ে। কিছুক্ষণ সিজদায় পড়ে কান্নাকাটি করে এই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য, আধারের কথার বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য, এই বউ নামক সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার জন্য, যেটা যোগ্য না ও। ওর কিছু ভালো লাগছে না। গ্রামের কথা মনে পড়তেই চাঁদনির বুক ভাঙে। আধার আসুক, ওকে বলবে চাঁদনিকে গ্রামে রেখে আসতে। এখানে ও বন্দি দশায় ও মরে যাবে। অসহ্য লাগছে ওর সব কিছু। চাঁদনি গিয়ে করিডোরে ধাক্কা দিল। বাইরে থেকে লক করা। আধার ওকে বন্দি বানিয়ে চলে গেছে, যেন চাঁদনি জেলের কয়েদি। একটু পরেই আবার চ্যাম্পের দেখা মিলে। চাঁদনি আবার তাকে তাড়িয়ে দেয়। চ্যাম্প চাঁদনির পিছু পিছু ঘোরে। চাঁদনি বোঝে কুকুরটা চাঁদনির মতো ভুক্তভোগী, একা, ওর মতোই অসহায়, তাই হয়তো বন্ধুত্ব পাতাতে চাইছে। তবুও চাঁদনির ভয় লাগে। কিছুক্ষণ নিজের কক্ষের বেলকনিতে গিয়ে দাঁড়ালো ও। পুরো দিন একা একা কেটে অবশেষে সন্ধ্যা নামলো। চাঁদনি উদাস হয়ে রেলিংয়ে কপাল ঠেকালো। শুনছো আপু? মেয়েলি কণ্ঠ কানে আসতেই চাঁদনি হকচকিয়ে আশেপাশে তাকালো। পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে একটা হাস্যজ্জ্বল মেয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে হাত নাড়াচ্ছে। মেয়েটা কি যে সুন্দর। চাঁদনি শিওর হওয়ার জন্য নিজের হাত দিয়ে আঙুল তাক করে বলে, আমি? হ্যাঁ, তোমাকে ডাকছি। নাম কি তোমার?
আমি চাঁদনি। বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। তুমি এই ফ্ল্যাটে থাকো? আগে তো কখনো দেখিনি। চাঁদনি বলল, কালকেই এসেছি। ও, তুমি আদার ভাইয়ের কি হও যে? চাঁদনি চুপ করে গেল। মেয়েটা সে প্রশ্নের উত্তরের অপেক্ষা করল না, উৎফুল্ল হয়ে বলল, ছাদে আসবে মেয়ে? বাইরে থেকে দরজা লক করে গেছে। আহারে, বাড়িতে একা তুমি, তাই না? জি, আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার শাশুড়ি। আমার হাজবেন্ড আর আদার ভাই কিন্তু খুব ভালো বন্ধু। চাঁদনি মলিন হাসে। মেয়েটা আবার বলল, আদার ভাইয়ের কে হও বললে না তো? চাঁদনি কথা কাটাতে বলল, আমি যাই, মাগরিবের নামাজটা পড়ে নিই। আচ্ছা, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। এখানে প্রতিদিন এসো, কেমন? গল্প করব আমরা। আচ্ছা। চাঁদনির মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর একটা মানুষ, শুধু মুখ না, মনটাও সুন্দর। ওর মতো শ্যামলা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, নিজেও করেনি। ওনার মতো যদি সবাই হতো, কালো সাদার পার্থক্য না থাকতো, দুনিয়াটাই কত সুন্দর হতো, তাই না? একদিন তো সবাইকে ওই 3.5 হাত মাটির নিচে যেতে হবে। মাটির শরীর একদিন শেষ হয়ে যাবে। সেদিন সাদা কালো কোনো পার্থক্য থাকবে না। আধার সন্ধ্যায় ফিরবে বললেও সে ফিরল সন্ধ্যার পর। তখন চাঁদনি ড্রয়িং রুমের সোফার উপর অসহায় হয়ে বসেছিল। চ্যাম্প ওর পায়ের কাছে বসেছিল। এখন আর চাঁদনি ওকে তাড়িয়ে দিল না। ভরসা জাগছে একটু আধটু কুকুরটা কিছু করবে না। ড্রয়িং রুম কিঞ্চিত অন্ধকার। ইদানিং অন্ধকারটাই ভালো লাগে চাঁদনির। কিচেনে আলো জ্বলছে, সেখান থেকে ঈষৎ আলো আসছে এখানে। দরজা খোলা শব্দে চাঁদনি বুঝতে পারলো আধার এসেছে। ও সেভাবেই বসে থাকলো যেভাবে বসা ছিল। ড্রয়িং রুমে অন্ধকার দেখতেই আধারের কপালে ভাঁজ পড়ে। অন্ধকারে ও চাঁদনি বা চ্যাম্পকে কাউকেই খেয়াল করে না। লাইট জ্বালাতেই ওরা দৃশ্যমান হয়। আধার আটকে ওঠা ভং ধরে চাঁদনিকে বলল, কতবার বলেছি তোকে অন্ধকারে বসে থাকবি না? তোকে অন্ধকারে দেখা যায় না। ভয়ের চোটে আরেকটুর জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। চাঁদনি অন্যদিকে তাকালো, যেন ও শুনতেই পায়নি। ইগনোর করলো আধারকে। আধার এগিয়ে গেল ওর কাছে, নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, চাচু কল করেছে অনেকবার, ক্লাসে থাকায় ধরতে পারিনি। বেরোনোর পর কল ব্যাক করেছিলাম, তোর সাথে কথা বলতে চেয়েছিলাম। চাঁদনি ছো মেরে ফোন হাতে নেয়। তড়িঘড়ি করে কল করে আকিব শিকদারকে। মুহূর্তেই কল রিসিভ হয়। সে ওপাশের মানুষটা চাঁদনির কল ধরার আশা নিয়ে বসেছিল। আম্মা, তুমি? চাঁদনির সকল অভিমান গলে পানি হয়ে যায়। করুণ স্বরে ডাকে ও, আব্বু, তোমার কথা ভীষণভাবে মনে পড়ছে আমার। আমার এখানে একটুও ভালো লাগছে না। আকিব শিকদার ভাঙা গলায় বললেন, চলে আসবে আম্মা, আমিও তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ আসো, নিয়ে যাও আমায়। এই ইট পাথরের শহরে আমার দম বন্ধ হয়ে আসছে। আন্ধার তোমার খেয়াল রাখছে না আম্মু? চাঁদনি এক পলক আধারের দিকে তাকালো। ও কাউচের উপর বসে আছে, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে চাঁদনির দিকে। চাঁদনি উত্তর দিল না, বলল, বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে, শুধু তোমার বাবাটা ভালো নেই তোমাকে ছাড়া। সকাল থেকে খুঁজছি তোমাকে। তোমার ফোনটাও রেখে গেছো এখানে। মনে ছিল না আনতে। কাউকে দিয়ে পাঠিয়ে দেয়া যায় না? নয়তো আমাকেই নিয়ে যাও। আধার ফোন কেড়ে নিল চাঁদনির কাছ থেকে। আকিব শিকদারকে কোমল স্বরে বলল, তুমি চিন্তা করো না চাচু, চাঁদ ভালো আছে এখানে। আর তোমাকে ওর ফোনটা পাঠাতে হবে না, আমি ওকে একটা নতুন ফোন কিনে দেব। তুমি চিন্তা করো না, ও এখন আমার দায়িত্ব। আমার দায়িত্ব আমি ভালোভাবেই পালন করব। আকিব শিকদার আরও কিছু কথা বলে ওপাশ থেকে ফোন কেটে দিলেন। আধার রাগের দৃষ্টি নিক্ষেপ করলো চাঁদনির দিকে। ক্রোধান্বিত স্বরে বলল, চাচুর কাছে আমাকে খারাপ প্রুভ করতে চাইছিলে কেন তুই? কিরকম? ন্যাকামি আর কত করবি? চাচুর কাছে ফোন চাইছিলে কেন? আমার কাছে চাওয়া যেত না? আমার বাবার কাছে ফোন চাইবো না তো কার কাছে চাইবো? তোমার দয়া লাগবে না আমার? বিয়ের সময় তো ঠিকই দেওয়া নিয়েছিস, নয়তো তোর মতো মেয়েকে বিয়ে করতাম আমি? সারা জীবন কুমারী থাকবি, তাই বিয়ে করে দয়া করেছি তোকে। না করলেও চলতো। তোমার মতো জানোয়ারের সাথে বিয়ে করার চাইতে আমি সারা জীবন কুমারীই থাকতাম। আমি জানোয়ার? তার চেয়েও অধম। কালো নই অ্যাটলিস্ট তোর মতো। সমাজ সুন্দর খোঁজে, জানোয়ার সুন্দর হলে তার সমাজে অনেক দাম, বাট কালোর ভালো হয়েও লাভ নেই। তোমার কথাগুলো ভীষণ ঘেন্না লাগে আমার। আর আমার তোর মুখ দেখলেই ঘেন্না লাগে। সৌন্দর্যের ছিটে ফোটাও নেই যার মুখে, তার আবার এত বড় বড় কথা।
আধার উঠে চলে গেল। আধারের খুব গায়ে লেগেছিল চাঁদনির কথাগুলো। ওর খেয়ে ওর বাড়িতে থেকে ওর মুখে মুখে উত্তর দেওয়া। অপমান করে কথার বলার সাহস পায় কোথায় মেয়েটা? আধার কি একটু বেশি লাই দিয়ে ফেলে? মাথায় উঠে গেছে তাই না, আর বাড়তে দেওয়া যাবে না মেয়েটাকে। এত কিসের দেমাক ওর? আধার জানতো সুন্দরীদের একটু দেমাক থাকে, কিন্তু এর তো রূপের রও নেই। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সামনে লজ্জায় পড়তে হয় চাঁদনিকে পরিচয় করাতে। আধার যখন এসব ভাবতে ভাবতে কিচেনে গেল, ফ্রিজ খুলে বুঝতে পারলো চাঁদনি দুপুরে খায়নি। আধার তবুও চাঁদনিকে রাতের খাবার খেতে ডাকলো না। এত নখরা উঠাতে পারবে না ও। খিদে লাগলে নিজে এসে খেয়ে নেবে, এত নাটক দেখার সময় নেই ওর। এমনিতেও জীবনে অশান্তির শেষ নেই ওর। আধার যখন খেয়ে উঠে চলে গেল তখন চাঁদনি কিচেনে এলো। ওর পেট ভীষণ অশান্ত, খিদে জ্বালা বড় জ্বালা। এখানে রেগে থাকা মানে নিজেকে নিজে কষ্ট দেয়া। এর চেয়ে নিজের ভাগটুকু নিজে বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। চাঁদনি গপাগপ ভাত খেলো, পাছে আবার আধার চলে আসে। ইদানিং ওর উপস্থিতি চাঁদনির জন্য কেমন অশান্তির, অপমানের। আধারের বিষ বাক্য চাঁদনির বুকে জ্বলন ধরিয়ে দেয়। নিজের অস্তিত্ব খামতিগুলোর উপর প্রশ্ন তোলে। কিচেনের সবকিছু গুছিয়ে চাঁদনি বেরিয়ে এলো। সিঁড়ির কাছে এসে দেখলো আধার চ্যাম্পকে খাবার দিচ্ছে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসে। আসলে আধার ঠিক বলেছিল, এ বাড়িতে একটা কুকুরের যা দাম আছে ওর সেটুকুও দাম নেই। কুকুরকে হাতে নিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে, অথচ ওকে ডাকতে পর্যন্ত মানুষের ইগো হার্ট হয়। আধারকে পাশ কাটিয়ে উপরে উঠতে গেল চাঁদনি। সরি চাঁদ। চাঁদনি থেমে যায়, পিছু না ফিরেই বলে, কি বললে শুনতে পেলাম না। সরি বলেছি। কেন? খারাপ লাগছে আমার। তোকে ইদানিং বেশি কথা শোনাচ্ছি আমি। জুতো মেরে গরুদান করছো? ব্যাপারটা তেমন না। তুই কি ভাবিস আমাকে নিয়ে সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বাট তুই বেশি মুখে মুখে কথা বলিস, রাগ লাগে আমার। মুখটা একটু বন্ধ রাখা দরকার তোর, তাহলে আমি তোকে কথা শোনাবো না আর। মানে তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবা আর আমি চুপচাপ থাকবো? আমার কিছু বলা যাবে না? চুপ করে তোমার খোটা শুনতে হবে? মিথ্যা বলি একটা কথা? তুই নিজেই বল, তুই কি খুব সুন্দরী যে আমার তোকে নিয়ে মিথ্যা প্রশংসা করতে হবে? সত্যি কথা সহ্য করতে পারিস না, সেটা আমার দোষ। আমি কখনো তোকে খোটা দিই না। ব্যাস সত্যিটা বলি যে তুই কালো। মিথ্যার প্রশংসা করে তোকে খুশি করে লাভ আছে বল? চাঁদনি মাথা নোয়ায়, ঠোঁটের কোণে ছড়ায় বিষাদ হাসি। ঠোঁটগুলো কাঁপছে, কান্না পাচ্ছে ভীষণ ভাবে। চাঁদনি কাঁদে না। আধার আবার বলল, কাল আসার সময় ফোন নিয়ে আসবো, সকালে বুয়া আসবে, তোর একা লাগবে না আর। চাঁদনি চুপ করে থাকলো, কিছু বলল না। তোর রাতে একা ভয় লাগে? আধারের মনোযোগ চ্যাম্পের দিকে। না। লাইট জ্বেলে ঘুমাস দেখি, বুয়া রাতে থাকবে, ভয় লাগবে না আর তোর? আগেও থাকতো। না, তুই ভয় পাস তাই থাকবে। আমার জন্য চিন্তা করছো দেখি অনেক। তাচ্ছিল্য করে বলল চাঁদনি। আধার খড়খড়ে গলায় বলল, কারণ আমি তোর কথা ভাবি, ভালোবাসি তোকে। চাঁদনি এবার পিছনে ফিরে তাকালো আধারের দিকে, পাংশুটে মুখে বলল, ভালোবাসা? এটা কেমন ভালোবাসা? ভালোবাসার মানুষের সাথে এমন বিহেভিয়ার করা যায়? আমি তোকে ভালোবাসি, তবে বউ হিসেবে না, এটা অন্যরকম ভালোবাসা। তোমার কোনো রকম ভালোবাসা লাগবে না আমার আধার ভাই। যে ভালোবাসা বারংবার আমার কমতিগুলো নিয়ে খোঁটা দেয়, আমায় অপমান করে, সেই ভালোবাসা চাই না আমার। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আধার মাথা তোলে। কথাটা তেমন প্রভাব ফেলো না বোধহয় ওর উপর। ও আগের মতোই গুমট স্বরে আওড়ায়, তুই পরের জন্মে ফর্সা হয়ে জন্মাস চাঁদ, আমি তোকে সেই জন্মে বউ হিসেবে ভালোবাসবো। পরের জন্ম বলতে কিছু হয় না। তাহলে এক জীবনে তোকে আমার আর ভালোবাসা হলো না। চাঁদনি নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো আধারের দিকে। খুবই ধীরে 4-5 সিঁড়ি উপরে উঠল। পা দুটো চলছে না ওর। ইদানিং ওর নিজেকে পাথর মনে হয়। মনে হয় যেন ও একটা যন্ত্র মানব, যার কোনো অনুভূতি নেই। তবে চাঁদনির অনুভূতি এখনো কিছুটা জীবিত আছে। মাঝে মাঝে ওর ভীষণ কান্না পায়, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। তবে এই পাষাণ মানুষটার সামনে ও নিজের কান্না গিলে ফেলে, শক্ত দেখানোর চেষ্টা করে নিজেকে। মানুষটা ওকে ভাঙতে দেখলে জোড়া লাগাতে আসবে তো দূর, উল্টো আরও ভেঙে দিয়ে চলে যাবে। পরের দিন বুয়া এলেও তার সাথে চাঁদনি তেমন কোনো কথাই হলো না। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলো। চাঁদনি উদাস হয়ে বসে থাকলো এক জায়গায়। ব্যালকনিতে গিয়ে গতকালকের মেয়েটার খোঁজ করলো।
না পেয়ে চাঁদনির মন খারাপ হয়। মেয়েটা বলেছিল গল্প করবে ওর সাথে, ও যাতে বিকেলে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। চাঁদনি দাঁড়িয়ে থাকে সন্ধ্যা পর্যন্ত, অপেক্ষা করে মেয়েটার আসার। মেয়েটা এলো না, হয়তো ভুলে গেছে ওর কথা। সবাই খালি ভুলে যায় ওকে। সন্ধ্যায় আধার চাঁদনির জন্য ফোন নিয়ে এলো। চাঁদনি তেমন কোনো উৎফুল্লতা দেখালো না, ওর চঞ্চলতা কমে গেছে ইদানিং। আধার নিজেও সেটা খেয়াল করে, কিন্তু বলে না কিছু। চাঁদনি সারাদিন নিশ্চুপ হয়ে বসে থাকে, কথা বলে না কারোর সাথে। সারাদিন এক কোণায় বসে ফোন দেখে, আকিব শিকদারের সাথে কথা বলে। মোবাইল দেখতে দেখতে বিরক্ত হয়ে টিভি খুলে বসে, কার্টুন দেখে। একা থাকতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে ও। আধারের খারাপ লাগে ওর এই অবস্থা দেখে, রিগ্রেট হয়। চাঁদনি এমন ছিল না, আধার ওকে এমন বানিয়ে ফেলেছে। কথা বলতে গেলেই আধার ওর গায়ের রং নিয়ে খোঁটা দিত, বুঝিয়ে দিত কতটা ঠেকায় পড়ে ও বিয়েটা করতে হয়েছে ওকে। চাঁদনি আর শুনতে চায় না সেসব। মানুষের ধৈর্যের একটা লিমিট আছে, চাঁদনি সে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আধারের সাথে একেবারেই কথা বলা কমিয়ে ফেলেছে মেয়েটা, বলেই না ধরতে গেলে। একই বাড়ির সদস্য দুজন, অথচ যোজন যোজন দূরত্ব দুজনের মধ্যে। এ দূরত্বটা চাঁদনি নিজেই তৈরি করেছে। চাঁদনি গ্রামেগঞ্জে মুক্ত পাখির মতো বড় হওয়া একটি মেয়ে, যার জীবনের 17টা বসন্ত কেটেছে মুক্ত বাতাসে। আধার সকালে বেরিয়ে যায়, চাঁদনিকে বন্দি করে। এরপর থেকে কাটে চাঁদনি বন্দি জীবন। চাঁদনি উড়ার জন্য পালক ঝাপটায়, কিন্তু এই বন্ধ ঘর ওকে বন্দি করে ফেলে। দম বন্ধ হয়ে আসে ওর। চাঁদনি উদাস হয়ে বেলকনিতে বসে থাকে। রেলিংগুলো শিকল মনে হয় ওর কাছে। মুক্ত আকাশের দিকে তাকিয়ে চাঁদনির যন্ত্রণাগুলো আরো বেড়ে যায়। সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জমে। কেন এ বন্দি জীবন? ভালোবাসাহীন সংসার সে দিল চাঁদনিকে। এ বিশাল পৃথিবীতে একটা মানুষ ওকে ভালোবাসার নেই। উপরওয়ালা আমার রূপ দিল না, একটু ফর্সা গায়ের রং দিল না, কারো ভালোবাসা পাওয়ার ভাগ্যও দিল না। খালি দিলা চোখ ভর্তি কান্না, প্রাপ্তির খাতায় শূন্যতা আর একটা মন্দ ভাগ্য। 15 দিন এভাবেই কাটলো। আজ চাঁদনির রেজাল্টের দিন। চাঁদনি চিন্তায় চিন্তায় সকালের খাবার পর্যন্ত খেতে পারেনি। রাতেও তেমন একটা ঘুম হয়নি ওর। ভালো একটা কলেজে পাওয়ার জন্য ভালো একটা রেজাল্টের খুব দরকার। এই পড়াশোনা ছাড়া চাঁদনির আর কিচ্ছু নেই। আধার আজ ভার্সিটিতে যায়নি, ওর বন্ধুদের সাথে আজ ওর হ্যাং আউট আছে। চাঁদনিকে খেতে বলেছে ও সকাল থেকে। চাঁদনি খাচ্ছে না। ওর এক কথা, রেজাল্ট দেখার পর খাবে। ওর গলা দিয়ে খাবার নামবে না। 10টার দিকে রেজাল্ট বেরোলো। চাঁদনি তখন বিরস মুখে ড্রয়িং রুমে বসে আছে। আধার ল্যাপটপ হাতে সিঁড়ি বেয়ে নিচে নামলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আধার এসে ওর মাথায় গাঁটটা মারলো, অস্থির স্বরে বলল, কি রে বেয়াদব, আমার চেয়ে বেশি নাম্বার পেলে কি করে তুই? কত পেয়েছি? 5 এসেছে? শুধু 5 না, গোল্ডেন এসছে। মোট নাম্বার 1250। আমি 40 পেয়েছিলাম 6 বছর আগে। আমার চেয়ে 10 নাম্বার বেশি পেলে কি করে? পুরো ফ্যামিলিতে আমি সব কাজিনদের চেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম, তুই আমার রেকর্ড ভেঙে দিলি। চাঁদনি পিটপিট করে পলক ঝাপটায়। কথাগুলো মাথায় ঢুকতেই খুশিতে চিল্লানি দিল ও। লাফ দিয়ে দাঁড়িয়ে হড়বড় করে বলল, তুমি সত্যি বলছো দাদা ভাই? 100%। চাঁদনি জলজল করে তাকালো আধারের দিকে। উৎফুল্ল হয়ে কল দিল আকিব শিকদারকে। আধার মলিন হাসে ওর খুশি দেখে। মেয়েটাকে অনেকদিন পর হাসতে দেখলো ও। হাসি খুশি মেয়েটার হাসি যেন কর্পূরের মতো উবে গিয়েছিল কোথায়। আজ অনেকদিন পর মেয়েটার এই অসীম আনন্দ। ঠোঁটে ঠিকরে পড়া হাসি দিনটা ভালো করে দিল আধারের। চাঁদনির কলেজের চয়েস দিচ্ছিল আধার। চাঁদনি ওর পাশে গালে হাত দিয়ে বসে আছে, ওর দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনের দিকে। আধার কিবোর্ডে আঙুল চালিয়ে বলল, ফার্স্ট চয়েস সিটি কলেজ দে। চাঁদনি নাকচ করে বলল, ওমেন কলেজে দিলে ভালো হতো না? কেন? তোর নাম্বার ভালো, সিটি কলেজে চান্স পাবি। ঢাকার টপ কলেজগুলোর মধ্যে সিটি কলেজ সবার আগে, রেজাল্টের দিক দিয়েও সবার চেয়ে এগিয়ে। আমি সিটি কলেজ দিচ্ছি। ওমেন দাও না। কেমন? আমার অ্যাকচুয়ালি ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না। চট্টগ্রামে আমি গার্লস স্কুলেই পড়তাম। আধার ভ্রু কুঁচকে তাকালো চাঁদনির দিকে। চাঁদনির নিরীহ মুখ। আধার বাঁকা চোখে তাকিয়ে বলল, কেন? সারা জীবন ঘর কোনো হয়ে থেকে যেতে হবে এমন কোনো কথা নেই। ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না মানে কি? এই যুগে সেসব কথা বলছিস, যেখানে নারীরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, ছেলেদের সাথে তাল মিলিয়ে সব সেক্টরে জব করছে।
চাঁদনির চোখ মুখের পরিবর্তন হলো না, অর্থাৎ ও ওমেন কলেজেই পড়বে। আধার চাঁদনির কথা শুনল না, ফার্স্ট চয়েসে সিটি কলেজেই দিল। 2 নম্বরে ভিকারুন নিসা, 3 নম্বরে ওমেন কলেজ। চাঁদনি মুখ কালো করে চাইল আধারের দিকে। আধার মুখ বাঁকিয়ে বলল, তোর কি মনে হয় সিটি কলেজে পড়লে ছেলেরা তোর পিছু পিছু ঘুরবে, বন্ধুত্ব করতে চাইবে বা প্রেমের প্রস্তাব দিবে? তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। এই দুনিয়াতে সবাই সুন্দর খোঁজে, তুই সুন্দর না চাঁদ। আমি জানি আমি সুন্দর না, এটা বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। চাঁদনি গম্ভীর স্বর। আধার বলল, তুই ভুলে যাস তো, মনে করিয়ে না দিলে কি হয়? সারা জীবন গার্লস স্কুলে পড়েছিস, তো উল্টোপাল্টা চিন্তা আসছে মাথায়। বা ট্রাস্ট কর, একটা ছেলেও তোর দিকে ফিরে চাইবে না। সবাই ওই সুন্দরীদের পেছনে ঘুরবে। কলেজে কত কিউট কিউট মেয়ে ভর্তি হবে, ওদের ভিড়ে তোকে থাকে সময় কোথায় সেখানে? কোনো ছেলে আশেপাশে ঘেসবেও না তোর। একটু থেমে আবার বলল, বাই দ্য ওয়ে, তুই এটাই ভেবে ফ্রাস্ট্রেটেড হচ্ছিস না তো, যে ছেলেটা সবাই তোকে নিয়ে মজা ওঠাবে সেখানে? আমি যে ঘরে থাকি সে ঘরের মানুষটাই প্রতিনিয়ত আমায় নিয়ে মজা ওড়ায়, তামাশা করে আমার ফিলিংস নিয়ে। সেখানে বাইরের মানুষ দ্বারা কষ্ট পাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। চাঁদনির সিটি কলেজে চান্স হয়েছে, ওর মনটা তবুও খারাপ। ও চেয়েছিল ওমেনে পড়তে, আধার দিল না। ওর ইচ্ছের কোনো দাম নেই এ বাড়িতে, ওরই তো দাম নেই। বাড়ির মালিক উঠতে বসতে তুচ্ছ তাচ্ছিল্য করে ওকে। তবুও ও কোন কলেজে পড়বে সেটা নিয়ে ডিসিশন নেওয়ার অধিকার পর্যন্ত ওর নেই। এটা তো ওর জীবন, চয়েসটাও ওর হওয়া উচিত। চাঁদনি একবার আকিব শিকদারকে জানিয়েছিল ব্যাপারটা নিয়ে। ওর মাথা থেকে বিষয়টা যাচ্ছে না, ও ছেলেদের সঙ্গ একটু পছন্দ না। চাঁদনি আসলে ঘরকুনো হয়ে গেছে। ওর কোনো বন্ধু হয়নি কোনো দিন, ছেলে বন্ধু তো দূর, মেয়েও বন্ধু হয়নি। সারা জীবন মানুষের কথার ভয়ে গুটিয়ে থেকেছে। আকিব শিকদার প্রথমে বলেছিল চাঁদনি ওমেনে পড়তে চাইলে ওখানেই পড়ুক, মেয়েদের কলেজে পড়লে সেও নিশ্চিন্তে থাকতে পারবে। মেয়েটা গ্রামের স্কুলে যেভাবে গুটিয়ে থাকতো, শহরে কিভাবে খাপ খাওয়াবে? কিন্তু আধার উল্টোপাল্টা বুঝিয়ে রাজি করেছে তাকে। চাঁদনি আসার সময় ওর একাডেমির প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে এসেছিল। আধার আবার রেজাল্ট বেরোনোর পর চাঁদনির স্কুল থেকে টিসি আনিয়েছে, তাই ভর্তি নিয়ে বেশি প্যারা খেতে হয়নি চাঁদনিকে। ভর্তি সংক্রান্ত যা যা করা দরকার তা আধার নিজেই করেছে। চাঁদনিকে বলতে হয়নি কিছুই, চিন্তাও করতে হয়নি। আধার নিজেই অফার করেছে আজকে একবার চাঁদনিকে কলেজ থেকে ঘুরিয়ে আনবে, কাগজপত্র জমা দিয়ে আসবে। চাঁদনি রাজি না হতে চেয়েছিল, কারণ আধার ওকে নিয়ে হাঁটতে ফার্স্ট্রেট ফিল করে, ওকে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি এটার দোহাই দিয়ে যাবে না বলেছিল। আধার আবার কথা শুনিয়ে দিয়েছে। আধারকে চাঁদনি বুঝে আসে না, এই পারে না ওর জন্য দেহ থেকে কিডনিটা বের করে পিস পিস করে কেটে লবণ মরিচ দিয়ে ওকে রান্না করে খাইয়ে দিতে, আবার সেই ওকে দু চোখে সহ্য করতে পারে না। তুচ্ছ তাচ্ছিল্য করে, গায়ের রং দিয়ে খোঁটা দেয়। ছেলেটার মাথা আসলেই সমস্যা আছে, ভাবলো চাঁদনি। আবার ওর কলেজে যেতেও ইচ্ছে করছে, নতুন কিছু এক্সপ্লোর করার ইচ্ছে কার না থাকে। সেখানে তো চাঁদনির জীবনটাকে কোনোদিন উপভোগ করতেই পারেনি। চাঁদনি রেডি হয়ে বেরোলো কক্ষ থেকে। সকাল বাজে 10টা। চাঁদনি অনেক লেট করে ঘুম থেকে ওঠে, কারণ ওর পুরো রাত মোবাইল টিপতেই হয়, রিলস দেখতে হয়, কত কাজ ওর। কিন্তু আজ আধার ওকে 8টা বাজে ডেকে দিয়েছে। চাঁদনির ঘুম পাচ্ছে, বারংবার হামি তুলছে ও। একবারে ফজরে নামাজ পড়ে ঘুমিয়েছিল ও, 4 ঘন্টা ভালো মতো ঘুম হয়নি। আধার চাঁদনিকে ডাকতেই আসছিল। বারান্দায় দেখা হয়ে গেল ওদের। আধার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল ওকে। সাদা রঙের সালোয়ার পরেছে চাঁদনি, চুলগুলো পনিটেল করে বাঁধা, শ্যামলা মুখে কোনো কৃত্রিম সাজ কাজল কিচ্ছু নেই, খুব সাদামাটা স্নিগ্ধ মায়াবী একটা মেয়ে। তারপরও আধারের মায়া লাগলো না। ওর চোখে চাঁদনির শ্যামত্বক ছাড়া আর কোনো রূপ ধরা পড়ে না। অন্য রঙের কাপড় নেই তোর? এই বিধবার পোশাক পরতে হবে কেন তোকে? চাঁদনি একবার নিজের দিকে তাকালো, আবার আধারের দিকে তাকিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, আছে তো, কেন এটাতে সমস্যা কি? আমার তো এই ড্রেসটাই ভালো লাগে, কমফোর্টেবল, গরমে পরেও আরাম পাওয়া যায়। আধার চাঁদনির নরম কথাগুলো আমলে নিল না, নিষ্ঠুরের মতো বলল, তুই কমফোর্টেবল ফিল করলেও আমি ফিল করতে পারছি না। সাদা রঙের পোশাক আরো বেশি কারণ আছে তোকে। ডার্ক কালারটা কিছু পরে আয় যা। চাঁদনি বিমূঢ় দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আপন মনে স্তব্ধ, ওর মুখ দিয়ে অনেকটা সময় কথা বের হলো না। সময় পেরোতেই যেদি গুমট স্বরে আওড়ালো, না,
আমার এটাই ভালো লাগে, তাই আমি এটাই পরবো। কালো লাগলে আমাকে লাগবে, তোমাকে তো না। তোমার এত চিন্তা কিসের? ফালতুমি করবি না, যেটা বলছি সেটা কর। তুমি যেটাই বলবে সেটাই আমার মানতে হবে, এমন তো কোনো কথা নেই। বাইরে অনেক গরম, আমি এই ড্রেসেই কমফোর্টেবল ফিল করছি এখন, তাই আমি এটাই পরবো। তোমাকে চিন্তা করতে হবে না। চাঁদনি অধ্যত্ত দেখালো। আধারের খুব গায়ে লাগলো। মেয়েটা খালি মুখে মুখে উত্তর দেয়। আকস্মাৎ খেপে গিয়ে হিসিয়ে বলল, চিন্তা নেই আমার, থাপড়ে তোর গাল লাল করে দেবো আমি, বেয়াদব। মুখে মুখে এত তর্ক করিস কেন? মুখ ছেলে করে দেবো একদম। তোর এত জেদ কিসের রে? এই তো রূপের বাহার তোর। যাবি তো ঠিকই আমার সাথে। উজ্জ্বল কালারের ড্রেসের সাথে ফর্সাদের মানে তুই আরো পরেছিস সাদা, বিশ্রী লাগছে তোকে। সবাই বলবে একটা কালির ড্রাম নিয়ে ঘুরতেছে আমি। চাঁদনির চোয়াল শক্ত, অথচ চোখে থই থই অশ্রু। জীবনে এই পর্যায়ে এসে সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জমল ওর। অসহায়তায় ঘিরে ধরল মেয়েটা। আল্লাহ তাআলা তার গায়ের রংটায় একটু ফর্সা দিল না কেন? কি অপরাধ ছিল চাঁদনির? কেন ও এভাবে উঠতে বসতে কথা শুনতে নিজের গায়ের রং নিয়ে? চাঁদনিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আধার চোখ পাকালো। তর্জনী উঁচিয়ে বলল, লিসেন, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। আমি যেটা বলবো সেটাই মানতে হবে। শিকদার বাড়ির মতো এখানেও নিজের মন মর্জি করবি, এমনটা হবে না, বুঝছিস? মাথায় ঢুকেছে? না ঢুকে থাকলে ঢুকিয়ে নে, নয়তো ফল খুব খারাপ হবে। আমার প্রতিশোধ পরায়ণতা তুই সহ্য করতে পারবি না। চাঁদনি যন্ত্রের মতো পা ফেলে কক্ষে চলে গেল। আধার বাঁকা হাসলো। এই তো, এটাই তো চেয়েছিল ও। চাঁদনি ওর কথা মানতে বাধ্য হবে। আধার বাধ্য করবে। মুখে মুখে তর্ক করা, জেদ দেখানো সব ছোটাবে। এই মেয়ের ওরা কি করে বন্ধ করতে হয় তা আধার ভালো করেই জানে। সব ডানা ছেটে দিবে ও। আধা বিজয়ের বেশে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে গিয়ে সোফার উপর বসে টিভি অন করলো। পরক্ষণে চাঁদনিকে ধূপধাপ পা ফেলে নিচে আসতে দেখা গেল। আধার ঘাড় বাঁকিয়ে চাইলো। চাঁদনি কিচেনে গেল, কিছু একটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল আবার। আধারের ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। ও নিজের কথা রচাতে পেরেছে, এটাই ওর জন্য যথেষ্ট। ড্রেসিং টেবিলের উপর দুহাত ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে চাঁদনি। ওর গা মৃদু কাঁপছে। গাল দুটো চটচটে ভেজা, চুলগুলো এলোমেলো, অথচ নাক ফুলাচ্ছে। নিজের প্রতিবিম্ব দেখে নিজের উপর রাগ হচ্ছে খুব করে। আসলেই তো, সাদা কাপড়ে শ্যামলা রংটা কালো মনে হচ্ছে। স্বাভাবিকের তুলনায় গায়ের রংটা বেশি ডার্ক মনে হচ্ছে। কালো রংটা ফুটছে খুব। আসলে তেমন না, চাঁদনিকে সুন্দরই লাগছে। সাদা কাপড়ে কাকে না সুন্দর লাগে। কিন্তু আধারের কথাগুলো তীরের মতো ঢুকে গেছে ওর মস্তিষ্কে। চাঁদনি ঠাস করে চর বসালো নিজের গালে, সর্বশক্তি দিয়ে। একবার, দুবার, তিনবার, পরপর অনেকবার। একটু পর ক্লান্ত হয়ে নিজেই থেমে গেল। মুখটা খুব জ্বলছে, মনে হচ্ছে গাল ফেটে রক্ত বেরোবে। তবে তার হৃদয়ের জ্বলন থেকে খুব কম। মনে যন্ত্রণা সামলেও যন্ত্রণা কিছু না। অপ্রীতিকর হয়ে চাঁদি নিজের চুল টেনে ধরল। দুপা মুড়ে অসহায়ের মতো বসলো মেঝেতে। চোখের পানি গাল বেয়ে মেঝেতে পড়ে। ড্রেসের বুকের কাজটায় ভিজে গেছে। চাঁদনি হিচকি তুলল। আধারে ওর গালে হাত তুলতে হয় না, শয়তানটা ওকে কথা দিয়েই মেরে ফেলে। চাঁদনি একদিন সত্যি মরে যাবে আর সহ্য করতে না পেরে। চোখ মুছে উঠে দাঁড়ালো চাঁদনি। এলোমেলো ভঙ্গিতে সবগুলো সাদা ড্রেস বের করলো আলমারি থেকে। ওর বেশিরভাগ ড্রেস সাদা। এ বাড়িতে আসার পর অনেকবার পরেছে ও। ছোটবেলায়ও চাঁদনি বেশিরভাগ সাদা রঙের কাপড় পরতো। দুপাশে দুটো ছুটি করত। ওর বাবা মিষ্টি হেসে ওকে প্রিন্সেস ডাকতো। বলতো চাঁদনিকে সাদা ড্রেসে ডিজনি প্রিন্সেস টিয়াদের মতো লাগে। এরপর থেকে চাঁদনির ফেভারিট রং সাদা হয়ে যায়, আর ফেভারিট ডিজনি প্রিন্সেস হয়ে যায় টিয়ানা। কিন্তু বাবা মিথ্যে বলতো। কেন মিথ্যে বলতো? চাঁদনি কষ্ট না পাওয়ার জন্য। মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ কি? আধারের মতো সত্যি বলে দিলেই তো হয়, সে ওকে সাদা ড্রেসে কালির ড্রামের মতো লাগে। সেটা শুনে অভ্যস্ত হয়ে গেলেই তো আজ চাঁদনি এতটা কষ্ট পেত না। আজ প্রথমবার শুনেই তো এত কষ্ট লাগছে। চাঁদনির অনেকগুলো ড্রেস সাদা রঙের, তবে ভিন্ন ভিন্ন ডিজাইনের। এই সবগুলো ড্রেস ওর বাবা নিজে চুজ করে কিনে দিয়েছে ওকে। সাদা ড্রেসের তপ্ত হয়ে আসে মেঝেতে। চাঁদনি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। একটু আগেই কিচেন থেকে লাইটারটা নিয়ে এসেছে ও।
দাউ দাউ করে আগুন জ্বলে। ওর স্নিগ্ধতা, শুভ্রতা, ওর ভালোবাসা, পছন্দের জিনিসগুলো পুরো ছারখার হয়ে যায় ওর চোখের সামনে। চাঁদনি হাঁটু মুড়ে বসে থাকে আগুনের সামনে। এই আগুন শুধু কাপড়গুলোকে জ্বালাচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে চাঁদনির হৃৎপিণ্ড, সমস্ত সত্তা। ওর ধারণ করা কালো রঙের কলঙ্ক সবকিছু পুড়ে ছারখার হয়ে যায় এই দাবানলে। আধার নিচে বসে অপেক্ষা করছিল চাঁদনি নেমে আসার। দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে কপালে ভাঁজ ফেলে চাইল ও। ধোঁয়ার পরিমাণ বাড়ছে। আধার 7-5 কিছু না ভেবে দৌড় দিল উপরে। চাঁদনির কক্ষের সামনে গিয়ে হতভম্ব হয়ে দেখলো সব কিছু। চাঁদনি পাথরের মতো বসে আছে আগুনের সামনে। আধার গিয়ে টেনে তুলল ওকে। চাঁদনি ঝাড়া মেরে ছাড়ালো ওর হাত, দূরে সরে দাঁড়ালো ওর থেকে। আধার দৌড়ে জল নিয়ে এলো নিচ থেকে, জগের পানি সব ঢেলে দিল আগুনের উপর। আগুন নিভল, তবে নিভু নিভু ধোঁয়া বেরোচ্ছে পোড়া কাপড়গুলো থেকে। কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিছু আধো পোড়া অবস্থায় আছে। চাঁদনি কাঁপছে। আধার বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এই মেয়ে এতটা ডেঞ্জারাস? ও চাচা আদরে আদরে এতটা জেদি বানিয়ে ফেলেছে ওকে। আধার ভেবেছিল চাঁদনিকে একটা ধমকেই নরম করে ফেলবে, ওর গায়ের রং নিয়ে খোঁটা দিলে এমনিতেই দুর্বল হয়ে যাবে। কিন্তু এ মেয়ে তো আধারের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। চাঁদনি আগুন দৃষ্টিতে তাকালো আধারের দিকে, উচ্চকণ্ঠে তীব্র আক্রোশে বলল, খুশি হয়েছো তুমি? শান্ত হয়ে গেছে তোমার কলিজা? জ্বালিয়ে দিয়েছি সব সাদা ড্রেসগুলো। ক্ষমতা থাকলে আমি তোমাকেও জ্বালিয়ে দিতাম। আমার হৃদয় জ্বালিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না আধার ভাই। আমি ভালো থাকতে না পারলে তুমিও ভালো থাকতে পারবে না। আধার ঢোক গিল। চাঁদনি বিছানার উপর থেকে হ্যান্ডব্যাগটা কাঁধে নিল। সাদা সালোয়ার সেটা পরা ছিল, যেটার জন্য আধার ওকে এত কথা শুনিয়েছে, সেটা বদলে একটা খয়েরি রঙের সালোয়ার পরেছে ও। চুলগুলো এলোমেলো হয়ে যাওয়ার আবারও পরিপাটি হয়ে আশ্রয় নিল। ওর প্রতিটা কর্মকাণ্ড হতভম্ব দৃষ্টিতে দেখল আধার। অবাকের চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ওর। চাঁদনির যে ছোটবেলায়ও এমন ছিল, এখনো আগের মতোই আছে। চাঁদনি কক্ষ থেকে বের হতে গিয়ে বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে এসো। আধারের এক পলক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছাইয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বেরোলো কক্ষ থেকে। দুজনে একদম স্বাভাবিকভাবেই বেরোলো ফ্ল্যাট থেকে। আধার বাঁকা চোখে দেখে চাঁদনিকে। চাঁদনির মুখ অনুভূতি শূন্য। এতক্ষণ যে রাগে ফোঁসফোঁস করছিল তার ছিটে ফোঁটাও নেই মুখে। অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে পার্কিং লটে দেখা মিলল দুজন মানব মানবীর। ওরা আগে থেকে দাঁড়িয়ে ছিল সেখানে। চাঁদনি বড় বড় চোখ করে তাকালো। সেদিনের সেই মেয়েটা, পাশে কে ওটা? মেয়েটার স্বামী। চাঁদনি তাকিয়ে থাকে ওদের দিকে। এত সুন্দর মেয়েটার স্বামী অমন কালো, তবু মেয়েটা কি সুন্দর করে কথা বলছে তার সাথে। ছেলেটার চোখ পড়লো ওদের দিকে। আধারের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আরে আধার যে। ভালো আছেন সামিন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি? জি, আমিও। হাসলো সে। চাঁদনির দিকে নজর বর্তাতেই বলল, ওকে। আধারের উত্তর দেওয়ার আগে মেয়েটা উৎফুল্ল হয়ে বলল। চাঁদনি হাসলো, বলল, জি, আপনি? তোমাকে দেখে ভালো লাগছে। তুমি বেলকনিতে আর আসো না কেন? তোমাকে কত খুঁজেছি আমি। আধার বলল, আপনি ওকে চেনেন ভাবি? হ্যাঁ, কয়েকদিন আগে বেলকনিতে দেখা হয়েছিল। ভাইয়া, ও আপনার কে হয়? চাঁদনি, তুমিও তো বলনি তুমি আদার ভাইয়ের কে হও। আধার ইতস্তত বোধ করে হাঁসফাঁস করে তাকালো চাঁদনির দিকে। ওরা আধারের হাবভাব বুঝতে না পারলেও চাঁদনির দৃষ্টিতে ধরা পড়ল ঠিকই। আধার কথা কাটাতে বলল, অফিসে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখো না, শ্রেয়া জেদ ধরেছে ঘুরতে যাবে, এদিকে আমি যাচ্ছি অফিসে। বাচ্চাদের মতো করছে, বুঝতে চাইছে না। আধার হাসলো। চাঁদনি বুঝলো মেয়েটার নাম শ্রেয়া। চাঁদনির খালি তাকিয়ে থাকতে মন চায় মেয়েটার দিকে। কি যে সুন্দর গায়ের রং তার, কোমর সমান চুল, যদিও মাথায় ঘোমটা দেওয়া তবুও বিনুনি স্পষ্ট। হাতে কানে গলায় সোনার অলংকার, রোদের আলোয় চকচক করছে। আগের আমলে জমিদার গিন্নির মতো লাগছে মেয়েটাকে। ওনার স্বামীকে ওনার সাথে কোনো দিক দিয়েই যায় না, তবুও কি সুন্দর বর্নিং তাদের। চাঁদনির ভালো লাগলো। ভালোবেসে তো এভাবে বাঁচতে হবে। ভালোবাসার মানুষ ফর্সা কালো যাই হোক, তার সত্তাই তো আসল। এদিকে ওর সাদা কাপড় পরাও মানা। তার স্বামী ওকে আরেকজনের সামনে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি অকৃষ্ট ঢোক গিলল। ওদের পাশ কাটিয়ে এগিয়ে গেল সামনে। আধারও ওদের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে চলে আসে। চাঁদনির পাশে হাঁটতে হাঁটতে বলে, চলে এলে যে? তুমি ওনাদের সামনে আমার পরিচয়
দিতে লজ্জা পাচ্ছিলে তাই না? হ্যাঁ। কাট কাট স্বীকারোক্তি, কোনো ইতস্ততা নেই। ওর মতো ক্ষুদ্র কালো একটা মানুষের নিন্দে করতে কিসের ইতস্ততা? চাঁদি মাথা নুয়ে হাসলো। আধার বলল, ভদ্রলোক নিজের ওয়াইফকে নিয়ে ভীষণ সিরিয়াস, সারাক্ষণ চোখে চোখে রাখে। ওনার বউটাকে দেখেছিস? কি সুন্দর, কালো চাঁদ হয়ে হুটপুরি পেয়েছে। আর আমার কপালে দেখ, শুধু সুদর্শন হলেই হয় না ভাই, সুন্দরী বউ পাওয়ার ভাগ্যও থাকা লাগে। ওনাকে নিয়ে বন্ধুদের সাথে অনেক মজা উড়াতাম, অথচ ওনার পার্টনারকে দেখ আর আমার পার্টনারকে দেখ। তোর পরিচয় দিলে উনি আমার উপরই হাসতো। নিশ্চয়ই কোনো বড় পুণ্য করেছে, যার জন্য এমন গায়ের রং নিয়ে সুন্দরী জীবনসঙ্গী পেয়েছে। আর তুমি কি পাপ করেছো? মানে? এই যে তুমি সুন্দরী জীবনসঙ্গী পাওনি সুদর্শন হয়েও। নিজের অজানায় কি পাপ করে ফেলেছে কে জানে, বাট ছেলেদের ক্ষেত্রে এসব গায়ের রং ফ্যাক্ট না। ছেলেদের টাকাই আসল, মানি টক্স। টাকা থাকলে হিরো আলমের মতো ফেস নিয়েও এমন সুন্দরী বউ পাওয়া যায়। বাট আমার দুর্ভাগ্য, টাকাও আছে, থোবরাও আছে, বাট সুন্দরী বউ নেই। আধার তাচ্ছিল্য করে হাসলো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। এখন আর ওর কষ্টও লাগে না, শুধু আফসোস হয় কালো হয়ে জন্ম নেওয়ায়, মেয়ে হয়ে জন্ম নেওয়ায়। এ দুটো পাপের প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে করে যেতে হবে ওকে। আধার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ওর চোখে সানগ্লাস। একটু আগে সব ইম্পর্টেন্ট কাগজপত্র জমা করে এসেছে ও। চাঁদনিকে বলেছে কলেজের ক্যাম্পাসের একটা চক্কর দিয়ে আসতে, যেহেতু আর কয়েকদিন পরই ও কলেজে আসতে হবে, তাই আগেভাগে চিনে রাখলে ভালো না? চাঁদনি ঘুরে ঘুরে দেখছিল সব কিছু। আধার বেরিয়ে এসেছে, ওভাবে ওর সাথে সাথে ঘোরা নেহাতি ক্রিঞ্জও মনে হচ্ছিল ওর। তার চেয়ে ও না থাকলে চাঁদনি আরও ভালোভাবে ঘুরতে পারবে। আধার তাকিয়ে আছে গেটের দিকে, অপেক্ষা করছে চাঁদনি বেরিয়ে আসার। চাঁদনি আসে না, তবে গেট দিয়ে সাবিহা বের হয়ে এলো। আধারকে দাঁড়িয়ে থাকতে দেখতেই ওর কাছে এগিয়ে এলো। আধার সোজা হয়ে দাঁড়ালো। কিছু বলবে তার আগেই ওর বন্ধুগুলো কোথা থেকে টপকে পড়লো সেখানে। আধার অবাক হয়ে বলল, তোর এখানে? সবাই চিল্লানি দিল আধার আর সাবিহাকে একসাথে দেখে। দুজন সামনাসামনি দাঁড়িয়ে ছিল। আধার সাফাই গিয়ে বলল, আশ্চর্য, এমন করছিস কেন? আমান বলল, আন্ধারের বাচ্চা, তোর না ঘরে বউ আছে? সাবিয়ার সাথে এখানে কি করিস তুই? পরকীয়া করছিস দুজনে? আধার চোখ পাকিয়ে বলল, জুতা মারবো জানোয়ার, ক্যারেক্টারলেস মনে হয় আমাকে। আমি মাত্র দেখলাম ওকে, কথা বলে সময়টা পর্যন্ত দিলে না তোরা, তার আগে চিল্লানো শুরু করলি। পাগল ছগলের দল। রাকিব চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। সন্ধিহান কণ্ঠে বলল, আমরা না হয় পাগল, কিন্তু তুই সত্যি করে বল তো, তুই এখানে কেন এসেছিস? সিটি কলেজে তোর কি কাজ? ভাই, কলেজে তো কেউ নাচতে আসে না, তাই না? নিশ্চয় কোনো কাজ ছিল তাই এসছে। বাহ, যে সাবিহার কাজ পড়লো এখনো, অমনি তোর উদা হয়ে গেল কোত্থেকে? সাবিহা তো শুধু আমাদের ডেকেছিল, তোকে তো ডাকিনি। ছুতো বানিয়ে আসতে হতো, তাই না? স্বীকার কর, এখনো ওর প্রতি ছুকছুকনি থেকে গেছে তোর। বলদ মনে হয় আমাদেরকে। আধার অতিষ্ঠ হয়ে বলল, তোরা বলদি, কি বলছিস? কথার আগামাথা কিছুই বুঝতেছে না। পরক্ষণে সাবিহার দিকে তাকিয়ে বলল, এই সাবিহা, তোর কি কাজ রে এখানে? তুই এখানে কেন ডেকেছিস ওদেরকে? সব উল্টোপাল্টা ভাবছে। প্লিজ ব্যাপারটা ক্লিয়ার কর, বল যে আমি তোর জন্য আসি না এখানে। সাবিহারও মনে হচ্ছে আধার ওর জন্য এসেছে এখানে। আগেও আধার এমনই করত, ওর সাথে দেখা করার জন্য উল্টোপাল্টা বাহানা বানিয়ে আসতো, অজুহাত খুঁজতো। যদিও এখন শিওর না আসলে আধার ওর আসার খবর পেয়ে এখানে এসেছে কি না। সাবিহা বিহব্বল স্বরে বলল, আমার ছোট ভাইয়ের টিসির সাথে অন্যান্য ইম্পর্টেন্ট কাজগুলো জমা দিতে এসেছিলাম। জানিস তো, ওর এখানে চান্স হয়েছে। কাল রাতে ওদেরকে বলেছিলাম কলেজের সামনে আসতে, একসাথে ঘুরতে যাব। তোকে বলতে মানাও করেছিলাম। তুই ভাই নিউ ম্যারিড, বন্ধুদের সাথে হ্যাং আউটে যাওয়ার চেয়ে বউয়ের সাথে টাইম স্পেন্ড করা বেশি জরুরি। কিন্তু ওরা ভাবছে তুই সেই খবর পেয়ে আমার জন্য এসেছিস। শেষের কথাগুলো ব্যঙ্গ করে বলল সাবিহা। আধার গম্ভীর দৃষ্টিতে তাকালো, বলল, কিন্তু তুই তো জানিস এটা সত্যি না। তাহলে কোনটা সত্যি? একযোগে জিজ্ঞেস করলো সবাই। আধার বলল, আরে ইয়ার, চাঁদনের এখানে চান্স হয়েছে। ওকে কলেজে দেখাতে নিয়ে এসেছিলাম, ও ভেতরেই আছে, এলে দেখতে পাবি। আর আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব। আগে টিনে ছিলাম, পিছু পিছু ঘোরা ভালো লাগতো এসব, এখন ক্রিঞ্জ মনে হয়। আর সবচেয়ে বড় কথা, আমার বউ আছে। সাবিহার মুখটা কালো হয়ে গেল। রাবিব গদগদ হয়ে বলল, ওয়াও, আমাদেরও ভাবি এসেছে। ডোন্ট কল হার ভাবি, অনেক ছোট হয় তোদের থেকে। তারপরও
সাবিয়া জ্বলছে ভেতরে ভেতরে, কিন্তু দেখাতে পারছে না। তখনই সেখানে চাঁদনি এলো। মাহাদি এগিয়ে গিয়ে বলল, হাই ভাবি। আচমকা সামনে চলে আসায় চাঁদনি শিউরে দুপা পিছিয়ে গেল। মাহাদি হাসি হাসি মুখে বলল, ভয় পেয়েছেন? আধার পেছন থেকে বলল, ওর গায়ের উপর গিয়ে পড়তি, তাহলে ভয় পেত না স্যার। সরে ওর থেকে, ওইসবই ইউজ টু না। মাহাদি নিয়ে এলো ওকে। চাঁদনি ওদের সবাইকে দেখে অবাক হলো ভীষণ। সবাই যেচে কথা বলল ওর সাথে সাবিহা ছাড়া। ওর কথা বলতে ইচ্ছে করছে না, রাগ লাগছে খুব। আধার যতই ওর প্রাক্তন হোক, তবুও চাঁদনির উপর হিংসে লাগছে ওর। আধার চাঁদনির হাত ধরে বলল, তাহলে তোরা যা, আমি যাই ওকে নিয়ে। আমান ধরফরিয়ে বলল, যাবি মানে? আমাদের সাথে যাবি না? তাহলে তোরা যা, আমিও যাই ওকে নিয়ে। কেন যাবো ওদের সাথে? তোরা তো একবার ডাকলি না আমাকে। সাবিহার জন্য হয়েছে সব। ওই ব্যাধ মহিলাই মানা করেছে তোকে ডাকতে। প্লিজ ভাই, রাগ করিস না। সাবিয়া ছাড়া সবাই জোরাজুরি করতে থাকলো আধারকে। আধার ওকে থামিয়ে বলল, আরে আমি রাগ করিনি, যেতাম তোদের সাথে, বাট চাঁদনি আছে, ওকে বাড়িতে পৌঁছে দিতে হবে আমাকে। টনিটি বলল, চাঁদনি আছে তো, সমস্যা কি? চাঁদনিও যাবে আমাদের সাথে, ঢাকা শহরও ঘোরা হবে ওর। আধার চাঁদনির দিকে তাকিয়ে বলল, যাবি? তোর বড়াপতির সাথে থাকবি আর কি। তোরও তো ঘোরার অনেক শখ। চাঁদনি কনফিউজড হয়ে পড়ল। উত্তর দিতে যাবে তার আগে সাবিয়া ছ্যাদ করে বলল, ও কেন যাবে? আমাদের বন্ধু মহলে অন্য কারো ঢোকার পারমিশন নেই। ভাই ও আধারের বউ আমাদের সাথে গেলে সমস্যা কি? এমন নিষ্ঠুরের মতো বিহেভ করছিস কেন? আমান বলল। সাবিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, সমস্যা নেই, আবার আছেও। আমরা যখন ফ্রেন্ডসরা একসাথে হই, আমরা আমাদের বয়ফ্রেন্ড বা তোরা তোদের গার্লফ্রেন্ডকে পর্যন্ত নিয়ে আসিস না। তটিনি একবার ওর বিএফকে নিয়ে এসেছিল বলে যে ঠেস মারলি, সেটা আধারের বেলায় হবে না কেন? ওর বউ আমাদের সাথে যেতে পারবে না। আমাদের ফ্রেন্ডশিপে আমি কাউকে ঢুকতে দেব না। চাঁদনির খুব গায়ে লাগলো কথাগুলো। আধার জানতো এমনটাই হবে। কেউ রিজেক্ট না করলেও সাবিয়া করবেই। এটা ওদের বন্ধু মহলের রুলস। ওর মানে শুধু ওরই। এখানে ওদের জিএফভিএফ বউ কিচ্ছু অ্যালাউ না। চাঁদনির দিকে এক পলক তাকালো ও। চাঁদনি ইশারা দিয়ে বলেছে ও যাবে না। আধার সাবিয়ার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, চাঁদনি যাবে না। কিন্তু তুই যাবি। না, আমিও যাব না। কেন কেন যাবি না কেন? ও, তোর বউ যেতে পারবে না তাই? 1 মাসে একটা সম্পর্কের জন্য 6 বছরের বন্ধুত্ব ভুলে যাচ্ছিস? আমাদের চেয়েও বেড়ে গেছে। খুব গুরুত্বপূর্ণ তোর জন্য। আধার উত্তর দেওয়ার আগে আমান বলল, চাঁদনি আধারের বউ অবশ্যই ও সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওর কাছে। ও বেড়ে না গিয়ে নিশ্চয়ই তুই বেড়ে যাবি না। চুপ একদম। আমি আধারের সাথে কথা বলছি, নাক গলাবি না একদম। আমান মুখ ফেরালো। সাবিয়া তাকালো আধারের দিকে, রেগে মেগে বলল, তুই যাবি না আমাদের সাথে? আধার বলল, অথই সাগরে। ও খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু চাঁদনিকে একা ছাড়তেও পারছে না। আধার অসহায় দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি বলছে না কিছু। আধার সাবিয়ার দিকে তাকিয়ে বলল, চাঁদনি একা কি করে যাবে? ক্যাব বুক করার জন্য। ফ্ল্যাটের চাবি দিয়ে দে, তাহলেই তো হয়। আমার ছোট ভাইও ওর বয়সী, একাই বাড়ি চলে গেছে। তোর ছোট ভাই ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে। চাঁদনি এখানকার কিছুই জানে না। ওর গ্রামে তোর ছোট ভাইকে নিয়ে ছেড়ে দিলে সে অসহায় হয়ে পড়বে। সাবিয়া মুখ বাঁকালো। আধার অবশেষে সাবিয়ার কথা মেনে নিল। সিদ্ধান্ত নিল সে ওদের সাথেই যাবে। চাঁদনিকে গাড়িতে উঠিয়ে দেবে। ও ওর বন্ধুদের ছাড়তে পারবে না। ওর মনও মানছে না ফ্ল্যাটে চলে যেতে। ওদের সাথে একটা হ্যাংআউটও মিস দেয় না আধার। চাঁদনি তো বাচ্চা না। কলেজের দূরত্ব অ্যাপার্টমেন্ট থেকে বেশি দূরে না। চাঁদনিকে যখন জিজ্ঞেস করা হলো ও একা যেতে পারবে কিনা, চাঁদনি বলল পারবে। আধার সিএনজি দাঁড় করালো ওর জন্য। চাঁদনি উঠে বসলো গাড়িতে। আধার নিজের অ্যাপার্টমেন্টের ঠিকানা বলে দিল ড্রাইভারকে, সাথে ভাড়াও দিল। আবার চাঁদির কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। সরি বাচ্চা, আমি চলে গেলে ওরা রাগ করতো। চাঁদনি মলিন হাসে ওর দিকে তাকিয়ে গাড়ি ছেড়ে দেয়। আধার তাকিয়ে থাকে গাড়িটির দিকে। যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। চাঁদনি অদৃশ্য হয়ে যায় আধারের চোখের দৃষ্টি সীমানা থেকে।
মনমরা হয়ে গাড়িতে বসে আছে চাঁদনি। ক্ষণকাল পর পর বারংবার চোখ মুছছে ও। ওর খুব কান্না পাচ্ছে। আকিব শিকদারের কথা মনে পড়ছে ভীষণভাবে। মানুষটা কোনোদিন ওকে একা ছাড়তো না। চাঁদনি হাই স্কুলে ওঠার পর সেও সঙ্গে করে নিয়ে যেত ওকে। বলতো তার মেয়েটা খুব নরম, ননির পুতুল, একা একা কোথাও যেতে পারবে না। যদি হারিয়ে যায় আকিব শিকদার কি করে বাঁচবে? অথচ তার মেয়েটা আজ ওই মানুষটা একা ছেড়ে দিল, যাকে ওর বাবা বিশ্বাস করে ওর দায়িত্ব দিয়েছিল। এই বিশাল শহরে যার ভরসায় ওকে পাঠিয়েছিল, সে একবারও চাঁদনির পরোয়া করল না। চাঁদনি খুব অসহায় হয়েই আসতে পারবে বলেছিল, কারণ আধার চাচ্ছিল চাঁদনি এ কথাটা বলুক, আর ও চাঁদনিকে একা পাঠিয়ে দিবে। চাঁদনি চায়নি ওর উপর আর বোঝা হতে, তাই একা আসতে ভয় লাগবে জেনেও হ্যাঁ বলতে বাধ্য হয়েছে। আধার ওকে কতটা অসহায় বানিয়ে দিয়েছে। নিজে তো কথা শোনাই, এখন বন্ধুদের দিয়েও কথা শোনাচ্ছে। কোলের উপর রাখা ব্যাগটা শক্ত করে চেপে ধরল চাঁদনি। আধারের বন্ধুগুলোকে দেখেই এখনও রিয়েলাইজ করতে পারছে কেন আধার ঢাকায় আসার পর এতটা বদলে গেছে। ঢাকা বড় শহর হলেও এখানকার মানুষগুলোর মন একটুও বড় না, ওরা নিষ্ঠুর। চাঁদনির খুব করে একটা সাহারার প্রয়োজন। ও একা পারছে না। ও কখনো একা হাঁটতে শেখেনি, একা কোথাও যায়নি। সারা জীবন ওর বাবা ওর সাথে ছিল। কেন ওকে বিয়ে দেওয়ার সময় মানুষটা ওর কথা একবারও ভাবলো না? অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামাতে চাঁদনির ভাবনার সুতো কাটে। ধীর পায়ে গাড়ি থেকে নামলো ও। গেট দিয়ে ঢুকতে দারোয়ান দেখলো ওকে। কেমন করে যেন তাকালো ওর দিকে। তাকানোর ধরন দেখে চাঁদনির গায়ে কাটা দেয়। ওড়নার কোনা হাতের মুঠোয় চেপে ধরে। নিজেকে ওড়নার আড়ালে আরেকটু ভালো করে আবৃত করে ও চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢোকে চাঁদনি। এক্ষুনি চ্যাম্প দৌড়ে এসে ওর সামনে দাঁড়ায়। হাঁটু মুড়ে লেজ নেড়ে ওকে স্বাগতম জানায়। চাঁদনি মলিন হেসে হাত বুলিয়ে দেয় ওর গায়ে। এ কয়েকদিনে ভালোই বর্নিং হয়েছে ওদের। চাঁদনি এখন আর ভয় পায় না। চাঁদনি গিয়ে ক্লান্ত ভঙ্গিতে বসলো সোফার উপর। ড্রয়িং রুম অন্ধকার, জানালাগুলোর উপর পর্দা টানানো। দিন না রাত বোঝা যাচ্ছে না। চাঁদনি সিলিংয়ের দিকে তাকালো। অপলক তাকাতে গিয়ে চোখের কার্নিশ বেয়ে জল গড়ালো। চ্যাম্প লাফিয়ে লাফিয়ে ডাকতে থাকলো ওকে। চাঁদনিকে কাঁদতে দেখে উতলা হয়ে গেছে ও। চাঁদনি মাথা তুলে তাকালো ওর দিকে, হাত বাড়িয়ে কাছে ডাকলো ওকে। চ্যাম্প এগিয়ে আসে, দুপা তুলে দেয় ওর হাঁটুর উপর। চাঁদনি শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, হেই, তুমি আমার কথা ভাবছো চ্যাম্প? আমাকে কাঁদতে দেখে কষ্ট হচ্ছে তোমার? আমার কথা কেউ ভাবে না জানো? আমাকে ওরা মানুষ বলে মনেই করে না। আমাকে কেউ ভালোবাসে না চ্যাম্প। আমার খুব কষ্ট হচ্ছে। চ্যাম্প করুণ স্বরে ডেকে ডেকে কি যেন বোঝালো ওকে। চাঁদনি হিচকি তুলল। ও বুঝলো না চ্যাম্পের ভাষা। ওর শুধু কাঁধার জন্য একটি কাঁধের দরকার ছিল। ও খুব একা। ওকে কাঁদতে দেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। চ্যাম্প ওর পুরো পুতুলের মতো দেহটাকে নিয়ে দিয়েছে, যাকে ধরে চাঁদনি কাঁদতে পারবে। অনেকটা সময় কেটে যাওয়ার পর চাঁদনি ছাড়লো ওকে। দুহাতে বাচ্চার মতো চোখ মুছলো। বিড়বিড় করে বলল, আধার ভাই, খুব কি দরকার ছিল আমাকে এভাবে ভাঙার? আমি তো তোমার শত্রু বা প্রতিদ্বন্দ্বী নই। আমার প্রতি কিসের এত আক্রোশ তোমার? কেন তুমি আমাকে মানুষ বলে মনে করো না? সহ্য না হলে দূরে থাকো, আবার কাছে এসে ভালোবাসা কেন দেখাও? আমি তো দেখতে চাই না। তোমাকে ছাড়ার ক্ষমতা আছে আমার, কিন্তু তোমার এভাবে গিরগিটির মতো রং বদলানো মেনে নেওয়ার ক্ষমতা আমার নেই। বহু বছর ধরে কথার আগুনে জ্বলে আসা অহংকার আমি। আমাকে এইভাবে ধ্বংস করার যুদ্ধে নেমো না তুমি। আমি হেরে যাচ্ছি। তোমাকে ভালোবাসা হেরে যাওয়ার যন্ত্রণা ছাড়া আর কিছুই না। আধারের মুখটা কালো। চাঁদনিকে বিদায় দিয়ে আসার পর থেকে নিরীহ মুখ করে বসে আছে ও। সাভিয়া অনেকক্ষণ ধরেই খেয়াল করছে ব্যাপারটা, ইভেন সবাই। কারণ আধার আসার পর থেকে একবারও হাসেনি, অথচ বন্ধুদের সাথে ওদের ভীষণ উৎফুল্ল দেখা যায়। রেস্টুরেন্টে বসে হাসি তামাশা করেছে সবাই। কর্নারে দুটো টেবিলে বুক করেছে ওরা, অথচ আধারের মুখে আমাবস্যা। সাবিহা ওর পাশেই বসেছিল, ক্ষণকাল পর পর বাঁকা চোখে দেখছিল ওকে। আধারের এ নীরবতা ভীষণ চোখে লাগছে ওর। সাভিয়া একটু কাছে গেল ওর, পাংশুটে মুখে বলল, কি হয়েছে? আধার এক পলক তাকালো ওর দিকে, দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হবে? ঠিক আছিস তুই? সাভিয়া ওর হাত ধরতে গেল, আধার ছাড়িয়ে নিল। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক আছে। তুই এভাবে মন খারাপ করে বসে থাকার জন্য এসেছিস? ঘুরতে এসেছে, কিন্তু ইচ্ছে করছে না এখন। কেন ইচ্ছে করছে না? জানি না, বাসায় চলে যাব।
বউয়ের জন্য মন পড়ছে? ব্যঙ্গ করে বলল সাবিহা। আধার চিবিয়ে চিবিয়ে বলল, যেটা ভাবিস। সাবিহা জ্বলে উঠল। সবার দিকে তাকিয়ে দেখলো ওরা দুজন ছাড়া বাকি সবাই গল্পে মশগুল। ফিসফিস করে বলল, বাহ, বিয়ে 1 মাসও তো হলো না, তাতে এই অবস্থা? বউ পাগল হয়ে গেছিস? আচ্ছা, এমন পাগলামি তো তুই আমার জন্যও করতি। তুই বলেছিলি তোর বউ আমার চেয়েও সুন্দরী হবে, তাকে তুই আমার চেয়েও বেশি ভালোবাসবি। বাট ও আমার চেয়ে সুন্দর না। বেশি কি হবে, আমার চেয়ে কম সুন্দরও না, একদম কালোই বলা চলে ওকে। খুব সুন্দরী হলে তোর এইসব পাগলামি আমি মেনে নিতাম, বাট ও যেমন, তাতে তোর এইসব কনসার্ন ঠিক মেনে নিতে পারছি না। আধার আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। বিমর্ষরে বলল, মুখ সামলা সাবিহা। সবসময় ওকে নিয়ে এসব কথা বলার সাহস কই পাস তুই? কিছু বলে না বলে লিমিট ক্রস করে ফেলেছিস। ও কারো না, শ্যামলা। ও ওর মতোই সুন্দর। তোর মতোই সুন্দর হওয়ার দরকার নেই ওর। আর আমি পাগলামি করছি না ওকে নিয়ে। শুধু চিন্তা হচ্ছে ও একা যেতে পেরেছে কিনা। বাচ্চা মেয়েটাকে নিয়ে এসব বলছিস, লজ্জা করছে না? তোর ছোট ভাইয়ের বয়সীও তুই আমাকে পেঞ্চ মেরে এসব শোনাস? আর আমি বাসায় গিয়ে ওর উপরে এসব ছাড়ি? রেহাই দে ভাই, বিয়ে আমি করেছি তো, তাই কনসার্নটাও আমার। ও কালো না সাদা সেটা না হয় আমি বুঝে নেব। আধার শেষের কথাগুলো কিছুটা উচ্চস্বরে বলল। সাবিহা থতমত খেলো। ওর বন্ধুরা সবাই অবাক হয়ে তাকালো ওদের দিকে। সাবিহা লজ্জায় পড়ে যায় ওদের সামনে। তনিটি উদ্গীর্ণ স্বরে বলল, কি হয়েছে আধার, এমন করছিস কেন? তোর বান্ধবীকে নিজেকে সামলাতে বল। ওকে বোঝা যে আমার বিয়ে হয়ে গেছে, নিজে ব্রেকআপ করেছ। কি করেছে ও? এখন কেন এমন করছে? আমি ম্যারিড এটা জানার সত্ত্বেও গায়ে পড়ছে আমার। চাঁদনি নিয়ে উল্টাপাল্টা কথা শোনাচ্ছে। সব সময় শোনায়। হজম করে নেই। এখানে হজম করি, ওখানে গিয়ে বেচার মেয়েটার উপর ঝাড়ি সব। ও কি ভাবছে? ও কি ভাবছে? ওর রাগ দেখাতে পারবো না আমি? ও আমাকে রাগ দেখায়, আর আমার রাগের শিকার হয় অন্য আরেকজন। ওকে কে অধিকার দিয়েছে একটা মানুষকে নিয়ে এইভাবে কথা বলার? বেয়াদব। সাবিহা রাগে অপমানে কোটরে অশ্রু জমে। অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকালো ও। ব্যাকুল স্বরে বলল, ব্রেকআপ করিনি আমি, শুধু একটু সেপারেশন চেয়েছিলাম, একটু সময় চেয়েছিলাম তোর থেকে। তুই সময় দিলি না আধার, গ্রামে চলে গেলি, আরেকজনকে বিয়ে করে নিলি। আমার কথা একবার ভাবলি না পর্যন্ত। এটাই আমি মানতে পারছি না। তুই মুভ অন করেছিস ঠিকই, কিন্তু আমি এখনও এই সম্পর্ক থেকে বেরোতে পারিনি। আমার ঠেকানে তোর কথা ভাবার। কতটা পাগলামি করেছিলাম আমি তোর জন্য তখন। তুই আমার সাথে যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলে। নিজের ইচ্ছে সম্পর্কটা ভেঙেছিস তুই। আমার ইগো হার্ট করেছিস। এত ইগো তোর? ভালোবাসার চেয়ে ইগো বেড়ে গেল? তাহলে তো তুই আমাকে ভালোই বাসিসনি কোনো দিন। একবারও ভেবেছিস কেন যোগাযোগ বন্ধ করেছিলাম? ভাবিসনি। শুধু তোর সাথে না, সবার সাথেই দূরত্ব তৈরি করে নিয়েছিলাম। আমি কতটা মেন্টালি ডিপ্রেস, ফ্যামিলি প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম একবারও জানার চেষ্টা করিসনি। তুই খালি ভাবিস নিজের কথা। তুই কি ফিল করিস, তোর কেমন লাগে। আরেকজনের ইমোশন, আবেগের কোনো দামই নাই তোর কাছে। তুই একটা স্বার্থপর মানুষ। অসহায় স্বরে বলল সাবিহা, হ্যাঁ, আমি স্বার্থপরই। আসলে আমি অনেক স্বার্থপর। নয়তো তোর মতো একটা বেইমানের কথা আমলে নিয়ে আমি চাঁদনির সাথে খারাপ বিহেভ করতাম না। বাচ্চা মেয়েটাকে আমি এতটা কষ্ট দিতাম না। ওর মুখের দিকে তাকালে আমার খারাপ লাগে। কতটা কষ্ট দিই আমি ওকে। সাবিহা তীব্র আক্রোশে চাইল। ঝাঁঝালো স্বরে বলল, আমার কথায় কষ্ট দিস? বাহ, এতটা মানিস আমার কথা? জানতাম না তো। জানোয়ার, নিজেকে নিজের দোষ বলবি না তারপরও, তাই না? তুই যে কত বড় সুন্দরের পূজারি আমি জানি না? কালো মানুষদের দেখলে কিভাবে তুই ঠেস মেরে কথা বলিস, আমাদের সাথে গসিপ করিস, আমি জানি না? ভাই, তোর এই 6 বছর ধরে দেখে আসছি আমি। মানুষের একটা খুঁত পাইলেই কিভাবে সেটা নিয়ে ঘাটাস তুই, কিভাবে মানুষের বডি শেমিং করিস, বর্ণবাদ করিস। ইউ আর আ রেসিস্ট। সেখানে তোর কালো বউ। আর আসল কথা কি জানিস, তুই এটা মানতে পারিস না যে তোর বউ কালো, তাই তুই ওর সাথে এতটা খারাপ বিহেভ করিস। এখানে আমার ইমন্দ দেওয়ার কিছুই নেই। আধার কিছু বলতে পারল না। সাবিহার কথাগুলো ওর পয়েন্টে পয়েন্টে লেগেছে একদম। আসলেই আধার এমন। ওর নির্মল লেভেলের রেস্টিক। ছোটবেলায়ও সে এমনই ছিল, তবে তখন ওর বিহেভিয়ারগুলো তেমন বেশি প্রকাশ পেত না। বড় হওয়ার সাথে সাথে ওর এই
বডি শেমিং বর্ণবাদ আরও বেড়ে গেছে। আধার সাবিহার সাথে কথা হেরে যাওয়াটা মানতে পারল না। টেবিলে বাড়ি দিয়ে উঠে দাঁড়ালো, হনহনিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। ওর বন্ধুরা সবাই পিছু ডাকলো অনেকবার, আধার শুনল না। সদর দরজার ভেতর থেকে লক করা না, শুধু আজলে বেঁধে রাখা হয়েছিল। একবার ধাক্কা দিতেই খুলে গেল। আধারের কপালে ভাঁজ পড়ে। চাঁদনি দরজা লক করলো না কেন? বিভ্রান্ত হয়ে ঘরে ঢুকলো ও। দেয়াল হাতড়ে সুইচ টিপে লাইট জ্বালালো। চাঁদনি ঘুমিয়ে আছে সোফার উপর, পা দুটো ঝুলে আছে সোফার নিচে। ওর পায়ের কাছে চ্যাম্প ঘুমাচ্ছে। আধার গিয়ে মেঝেতে সোফার হেলান দিয়ে বসলো। চাঁদনি এমন গুটি গুটি মেরে শুয়েছে যে উঠলেই হাড়ে হাড়ে ব্যথা টের পাবে। ওর পা দুটো সোফার উপর তুলে দিতে চাইলো আধার। চাঁদনির ঘুম ভেঙে গেল। আধারকে দেখে ধরফরে উঠে বসলো ও। চোখ কচলে বলল, তুমি চলে আসছো? হ্যাঁ, এই অসময়ে ঘুমাচ্ছি যে দুজনে। বাবার সাথে কথা বলার পর কখন যে ঘুম এলো টেরই পেলাম না। আধার তাকালো ওর মুখের দিকে, উদ্গ্রীব স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।